দেখায় দাও। হচ্ছে 22 ব্যাচ না, ডেটাবেস কোর্স। তো আজকে প্রথম দিন আমরা কোর্স নিয়ে আলোচনার আগে একটু এমনি কথাবার্তা বলি। এখন তো একটা মানে সব প্রফেশন, সব সাবজেক্টই, স্পেশালি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটা চ্যালেঞ্জ এবং ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কি চ্যালেঞ্জটা কি বলুন দেখি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বেসড অটোমেশন, তাই না? আমি ঈদের সময় 3 সপ্তাহের জন্য আমেরিকা কানাডায় গেছিলাম। ওখানে আমাদের বন্ধুবান্ধব যারা এই গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটে কাজ করে, সিয়াটলে ওদের সাথে আমাদের আলাপ হচ্ছিল, ক্যালিফোর্নিয়া, সিয়াটলে। তো সবাই যেটা বলছে, ফেসবুক তার এন্ট্রি লেভেল পজিশনটা বন্ধ করেছে। ওখানে আর কাউকে তারা রিক্রুট করছে। এন্ট্রি লেভেলের একজন ডেভেলপার যে কোয়ালিটির কোড লেখে, সেই কাজটা তারা এই তাদের নিজস্ব এলএলএম আছে, ট্রেইন ফর জেনারেটিভ কোড, সেটা দিয়ে তারা করছে। এবং বাইরে আগে যেহেতু সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা সবাই কম্পিউটার সায়েন্স পড়তো, এখন তারা আইদার অন্য সাবজেক্ট পড়ছে অথবা ডাবল মেজর একই সাথে কম্পিউটার ইলেকট্রিক্যাল, কম্পিউটার মেকানিক্যাল, হ্যাঁ, যে যাতে করে তারা তাদের একটা এক্সট্রা ভ্যালু এডিশন থাকে। তো আমাদের দেশে তো ধরো এই জিনিসটা ওরকম মানে এখনো ডাবল মেজরের কনসেপ্ট নাই। তো আমাদের ধরো আগে 2-3 বছর আগেও যখন অনেকে জিজ্ঞেস করতো যে একজন সে কুয়েটে মেকানিক্যালে চান্স পাইছে, কুয়েটে কম্পিউটার সায়েন্সে চান্স পাইছে, কোথায় পড়বে, হ্যাঁ, বা এরকম কিছু। তো আমরা বলতাম যে কম্পিউটার সায়েন্সে পড়াই ভালো হবে, দেশে এবং দেশের বাইরে যে সিচুয়েশন ঠিকঠাক হবে। 2-4 বছর আগে এটাই সবাই বলতো। এখন আর আমরা এটা বলি না। এখন আমরা যেটা বলি যে তার কি আসলে মানে কম্পিউটার সায়েন্সে পড়ার মতো আগ্রহ আছে কি না। যে আগ্রহটা থাকলে সে একটা এই এআই এজেন্টের চাইতে বেটার ইঞ্জিনিয়ার হতে পারে। হ্যাঁ, যেমন একজন চৌধুরী ভট্টাচার্য নামে একজন লেখক আছে, নাম শুনছে, চন্দ্রবিন্দুর একটা ব্যান্ডের গান লেখে। সে একটা ইন্টারভিউতে বলছে যে কিছুদিন পরে একটা বইয়ের বলাতে দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটির চাইতেও ভালো, চ্যাট জিপিটি লেখার চাইতেও ভালো সেরকম কিছু লেখা। মানে কারণ একটা বেস লাইন হচ্ছে এবং এআই মডেলগুলো তৈরি করে দিচ্ছে। সো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, এবং আসলে সব সময় একটা চ্যালেঞ্জ থাকে। কারণ আমাদের ডিপার্টমেন্ট শুরু হয়েছে কখন জানো? এইচএসসি কোন ব্যাচ দিয়ে শুরু হয়েছে? 86-87, মানে তখন 2 ব্যাচ একসাথে ক্লাস শুরু হতো কিছু সেশন জ্যামের কারণে। তো ওই সময় ডিপার্টমেন্টে কম্পিউটার ছিল 4টা, হ্যাঁ, ভোর 6টার সময় সে মানুষজনকে দখল করত, ঠিক আছে? এবং ওদের স্টুডেন্টদের অর্ধেকের বেশি কম্পিউটার ছিল না। কারণ তখন কম্পিউটারের দাম ছিল 1.5 লাখ টাকা, এবং তখনকার 1.5 লাখ টাকা এখনকার 15 লাখ টাকার চেয়ে বেশি। মানে 15 লাখ টাকা কম্পিউটার এখনও কয়জন কিনতে পারে, তাই না? তখন মানুষের পারচেজবিলিটি আরও কম ছিল। তো এভাবে চিন্তা করলে যে আসলে মানে ওই সময়কার চ্যালেঞ্জটা ছিল টিচার ছিল না। ধরো একটা পুরো ডিপার্টমেন্টে 3-4 জন টিচার, মানে যারা নিজেরা কম্পিউটার সায়েন্স পড়ে না, বাইরে থেকে বিভিন্ন জন আসতেন বিভিন্ন বিষয়ে, হ্যাঁ, মানে একটা চ্যালেঞ্জ ছিল। ম্যাটেরিয়াল পাওয়া যায় না, কিন্তু বইও ভালো বই পাওয়া যায় না। ইভেন আমরা যখন স্টুডেন্ট তখনও বই ছাড়া আর কোনো ম্যাটেরিয়াল ছিল না। আমাদের সময় হলে ইন্টারনেট কানেকশন ছিল, হ্যাঁ, আমাদের শেষের দিকে ইন্টারনেট কানেকশন আসে, সেটাও খুব এক্সপেন্সিভ। আর মনে করো আমাদের সময় যারা এসিএল কন্টেস্ট করতো, তারা যদি অনলাইনে একটা কন্টেস্ট করতে চাইতো, অনলাইন কন্টেস্ট করতে রাতে রাত 12টা থেকে 3টা, তারা নীলক্ষেতে একটা সাইবার ক্যাফে ভাড়া করতো। তারা রাত 12টার সময় যাবে, 3টা পর্যন্ত, ধরো 500 টাকা যেতে ভাড়া হতো,
দিন খেতে সাইবার ক্যাফের যে সেই রাতে ঘুম থেকে যেত, এইভাবে মানে এত তখন আসলে চ্যালেঞ্জটা ছিল অন্যরকম, তাই না? যে লার্নিং অপরচুনিটির অভাব ছিল। কিন্তু মনে করো একটু 6-7 ব্যাচের যারা পাস করছে, পাস করার পর তাদের মার্কেটে হিউজ ডিমান্ড, কোনো কম্পিটিশন নেই, তাই না? দেশে বা দেশের বাইরে। তখন আমার অপরচুনিটি ছিল অন্য জায়গায়। এখন এখন তাহলে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটোই চেঞ্জ হয়েছে। এখন অপরচুনিটি হচ্ছে যে একজন আসলে মানে তার যেদিকে মানে আমরা তো একটা আন্ডার গ্রাজুয়েট কোর্সে কি যে প্রত্যেকে একটা লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করে, তাই না? কিন্তু তার যেদিকে ইন্টারেস্ট সেই দিকে সে সেলফ লার্ন করার অপরচুনিটি এটা বেড়ে গেছে। এবং সে আমাদের এই আন্ডার গ্রাজুয়েট যে থিসিসগুলো যদি কেউ সিরিয়াসলি করে, ওখানে কিন্তু সে একটা মানে ওইটা একটা রেগুলার স্কিল না, মানে এদের যেই কাজ করে সেটা না। তোমার একটা অ্যাসাইনমেন্ট তুমি এলএলএমকে বললে সে তোমাকে করে দিতে হবে, তাই না? তো তোমার থিসিস ক্লিয়ার করে দিলে পারবে না, তাই না? ওখানে ওখানে আসলে তোমার রিয়াল লার্নিং অপরচুনিটি বা রিয়াল তোমার নিজের ক্যাপাসিটিকে প্রুভ করার অপরচুনিটি আছে, হ্যাঁ। সো এখন তোমার অপরচুনিটিটা শিফট হয়েছে, বাট সেই অপরচুনিটিটা নেওয়ার জন্য নিজের থেকে সেলফ মোটিভেটেড ওয়েতে কাজ শিখতে হবে, হ্যাঁ। মানে রেগুলার কোর্সের বাইরেও তোমার ইন্ডিভিজুয়াল যে স্ট্রেংথ, ইন্ডিভিজুয়াল যে অ্যাপটিটিউড এবং ইন্টারেস্ট, সেইটা অনুযায়ী তোমার স্পেশালাইজড স্কিল ডেভেলপ। আগে তুমি চিন্তা করতে পারতো যে আমি রেগুলার স্কিল নিয়ে পাশ করে একটা ভালো চাকরি পাবো, সেখানে আমি 2 বছর কাজ করতে করতে আমি এক থেকে এক্সপার্ট। এখন এটা তোমাকে আরও আর্লি তোমাকে একটা স্পেশাল স্কিল শেখার চেষ্টা করো, হ্যাঁ। বা যেটা তুমি শেখো সেটাতে আরও ইনডেপথ মানে একটা অন্য কোনো সাইডে তোমাকে আরও ইনডেপথ নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপ করতে হবে, হ্যাঁ। বেটার দেন প্রিভিয়াস এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্ট। যেটা এন্ট্রি লেভেলের ওই রিকোয়ারমেন্টটা এলএলএম এখন করে দিচ্ছে। ইভেন আমরা যদি মানে বাইরে ধরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের এখানে খুব দ্রুত হবে, হ্যাঁ। অন্যান্য ইয়ের তুলনায় এটার অ্যাডাপ্টেশন, সফটওয়্যার ইন্ডাস্ট্রির অ্যাডাপ্টেশনটা ফাস্ট। ধরো যেমন বিদেশে লয়ারদের ডিমান্ড অনেক রয়েছে, লয়াররা কী করে? লয়াররা মনে করো একটা অংশ আমরা তো যে সিনেমায় দেখি যে কোর্টে গিয়ে কালো কোর্ট করে ইয়ে করে, তাই না? বাট এটা করে হয়তো 10% হয়। লয়ারদের কাজের বেশিরভাগ কাজই হচ্ছে ব্যাক অফিস। ব্যাক অফিসে তোমরা তোমার লয়ারের চেম্বারের ছবি দেখে দেখবা যে একদম বাঁধানো মোটা পুরানো কেস থাকে, কেস হিস্ট্রি, সেইগুলো থেকে বসে বসে তারা তার কেসের সম্পর্কিত যে বিভিন্ন পুরনো রায় যেগুলো নিয়ে ডকুমেন্টেশন তৈরি করে, হ্যাঁ, আর্গুমেন্ট তৈরি করে, সেইটার ভিত্তিতে কিন্তু একজনকে কোর্টে প্রিন্ট করে। সো ওই কাজটা এখন বাইরে এলএলএম করে দিতে, সব কিছু ডিজিটাইজ আছে, কেসের রায় সব কিছু ইংরেজিতে। এলএলএমকে তুমি জিজ্ঞেস করলে যে এই আমার কেস, এই রিলেটেড আগে কী কী ছিল, তো তোমাকে উইদিন 15 সেকেন্ড, এটা আগে তোমার হয়তো 10 ঘন্টা 20 ঘন্টা ধরে বই খুঁজে খুঁজে বার করতে হতো, সেটা এখন উইদিন 10 সেকেন্ডস পেয়ে যাচ্ছে। সো ল ফার্মের ব্যাক অফিসের কাজ, কিন্তু আমাদের দেশে এটা এখনো অটোমেটেড হতে সময় লাগে, কারণ আমাদের এখানে হয়তো অনেক কিছু বাংলায় লেখা, তারপরে যে কেসের রায়গুলো ডিজিটাইজ ফর্মে নাই, পুরোনো রায়, হ্যাঁ, এগুলো ডিজিটাইজ কীভাবে হবে, মানে অনেক রকম মানে ওরা যাদের কাছে আসে তারা হয়তো নিজেদের স্বার্থেই সহজে ডিজিটাইজ করবে, কিন্তু সফটওয়্যার মোবাইলের ক্ষেত্রে ব্যাপারটা তা এটা বাইরে যেটা হচ্ছে এটা 2 মাস 3 মাস 6 মাসের মধ্যেই বাংলাদেশে হয়ে যাবে, তাই না? তো এখন তাহলে এখানে তোমাদেরকে এই অন্য যে দিকগুলো, তো কেন একজন সিনিয়র ইঞ্জিনিয়ারকে নেওয়া? একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে যে এলএলএম কোডের মধ্যে কোথায় ভুল আছে সেটা বুঝতে পারে, হ্যাঁ, বা এই কোডটাকে কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেইটা সে করতে পারে। তোমাদেরকেও ওই পর্যায়ে চলতে হবে। স্যার তাহলে প্রবলেম সলভিং স্কিল যেটা, ওইটার কি আমাদের ডিমান্ড আসতে কমবে নাকি ওইটার ডিমান্ড আরও বাড়বে? না মানে কিসের আসলে ওইভাবে তো আমি বলতে পারবো না যে কোনটা করতে পারবা, বিভিন্ন ধরনের, যেমন ধর ডেভঅপস, হ্যাঁ, ডেভঅপসটা ডেভঅপস হচ্ছে মানে এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তোমার লার্জ নাম্বার অফ একে ম্যানেজ করা। ধরো এই যে রেজিস্ট্রেশন করতেছো না, এখন তোমরা কোর্স রেজিস্ট্রেশন এবং করতে গিয়ে নানান প্রবলেমের করতেছো না, যে স্লো হয়, ক্লিক করলে বসে থাকে, হ্যাঁ। আমরা যখন
অ্যাপ্রোচ করতে যাচ্ছি এরকম ভিডিও ছিল। কালকে এর থেকে একটু বেটার, পরশু পর্যন্ত কিন্তু খারাপ অবস্থা ছিল। তো এখানে আমাদের কত ধরো 500 জন কল কারেন্ট ইউজ করে, ধরো মনে করো 500 না, আমরা 200-300, হয়তো 50 জন টিচার 200-300 স্টুডেন্ট ওদের একই সাথে ইউজ করতেছে। এই লোকটাই এতে পারছে না। কিন্তু ধরো ফেসবুক একসঙ্গে হয়তো 50 কোটি মানুষ ব্যবহার করছে। সো তাহলে ওখানে মানে মেইন চ্যালেঞ্জটা যে তোমরা যে বিকাশের অ্যাপ ব্যবহার করো, এই অ্যাপটা বানাতে কত টাকা লাগে? 1 কোটি টাকা। কিন্তু এই অ্যাপ যে বিকাশের 4-5 হাজার মানুষ একসাথে ব্যবহার করে, স্কেল করা আর কি, লার্জ স্কেল, এই স্কেল করা, এটার পারফরমেন্স অপটিমাইজ করা, এই জায়গায় ধরো বিকাশের বছরে হয়তো 100 কোটি টাকা খরচ। ওই মানে তুমি 1 কোটি টাকার অ্যাপ বছর ধরো 10% করে করে এনহ্যান্সমেন্ট হচ্ছে, ওখানে তোমার যতটুকু তুমি ভ্যালুয়েট করতে পারো, তোমার 100 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারকে যদি তুমি অপটিমাইজ করতে পারো, তোমার আগে 50টা সার্ভার লাগতো, এখন তুমি একটা বেটার স্কেলেবল আর্কিটেকচার ডিজাইন করে বা বিভিন্ন টুল আছে তারা যে ক্যাশিং এন্ড আদার্স এগুলো ইমপ্লিমেন্ট করে তুমি 50টার জায়গায় 40টা আনো, তুমি 20 কোটি টাকা সেভ করতে পারো। তাহলে তোমার ভ্যালু এডিশনটা ওখানে, তাই না? সো মানে এইভাবে অনেকগুলো জায়গাতেই ভ্যালু এডিশনের স্কোপ আছে। কারণ ফেসবুক বলছে যে ওরা 3,000 লে অফ করবে, অ্যামাজন বলছে 14,000 লে অফ করবে, ফেসবুক বলছে ওরা 3,000 লে অফ করে, ওরা 3,000 এআই ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বাট এআই ইঞ্জিনিয়ার মানে এটা শুনে ধরো তোমরা এখন থেকে এআই শুরু এটা না, কারণ সব বেসিক আগে স্ট্রং হতে হবে, তাই না? বেসিক স্ট্রং হলে ধরো আজকে এআই, কালকে ব্লক চেইন, পরশু দিন সব জায়গায় সুইচ করা যায়, আর অ্যানাদার থিং আসবে, মানে এগুলো তো চেঞ্জ হবে। হ্যাঁ, এআইয়েরও তো অনেক দিক আছে, ধরো ভিশন নিয়ে অনেক কাজ করে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তাই না? নানা রকম। সো মানে বাট তোমার বেসটা যদি স্ট্রং হয়, তুমি যাতে দ্রুত লার্ন করতে পারো, ওই অ্যাবিলিটিটা অর্জন করা, এটা উচিত। তো আমরা যদি এখন ধরো এবার আস্তে আস্তে ডেটাবেজের আলোচনায় দিতে আসি। তোমরা তো ধরো ডেটাবেস এর নাম বা কি কি ডেটাবেসের নাম জানো? ধরো ওরাকল, এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, মারিয়াডিবি, এগুলো আছে। এগুলোর আসলে ফর্মাল নাম হচ্ছে কি জানো? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটা আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যেটা সংক্ষেপে ডেটাবেস বলি, ডেটাবেস আসলে ডেটাবেস হচ্ছে যে আমার কাছে কিছু ডেটা আছে, এটা নিয়ে একটা ডেটাবেস। বাট এই ডেটাবেসটা আমরা কোনো একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রাখি। আবার রিলেশনাল ছাড়া অন্য রকম ডেটাবেসও আছে, যেটাকে বলে NoSQL ডেটাবেস। তোমার নাম শুনুন, NoSQL ডেটাবেসের নাম বলতে পারবা? একটা NoSQL ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম বলতে পারবা? মঙ্গোডিবি, তারপরে আর কাসান্ড্রা, এরকম ডেটাবেস স্কিল আছে। NoSQL আমরা বেসিক্যালি আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমাদের কাজ করতে হবে। এই ডেটাবেসের আমরা আছে আমাদের হিউজ পরিমাণ ডেটা আছে, তাই না? আমাদের কাছে আসছে হিউজ পরিমাণ ডেটা। এই ডেটার উপর আমরা কি করব? আমার উদ্দেশ্য এখান থেকে আমাকে সার্চ করা, তাই না? যেগুলো উদ্দেশ্য ধরো তোমরা যে ফেসবুক থেকে নিউজ ডেটাবেস আছে, এখন তুমি ধরো একজনের পোস্ট দুর্গার নাইন সাইট পোস্ট এখন সবাই সার্চ করে, এই যে তুমি যে তার পোস্ট সার্চ করছো, এটা একটা সার্চ, তাই না? এই সার্চটা কিভাবে করা হয়? করা হয় SQL কোয়েরি। এর নাম হচ্ছে SQL কোয়েরি। SQL হচ্ছে ধরো একটা ল্যাঙ্গুয়েজ, সিকোয়েন্সিয়াল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোয়েরি লিখি, এটা একটা সিনট্যাক্স আছে। এই SQL কোয়েরি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা বই দেখে দেখে শিখতাম, বই দেখে দেখে লিখতাম। তারপরে এখন ইন্ডাস্ট্রিতে মানুষের কি হলো যে স্ট্যাক ওভারফ্লো একটা কোয়েরি করলে মোটামুটি পেয়ে যায়, ওগুলোকে টেস্ট করে ব্যবহার করতে। এখন এদের চেষ্টাটা আরো সহজে করে। এই সার্চ করে আমার সার্চ
মানে যে কোয়ারি যে আমি দিচ্ছি সেখানে আমার ডেফিনেশন যাচ্ছে ফার্স্ট আমি রেসপন্স মানে অনেক সময় যে ধরো একটা জিনিসের স্লো যে রেজিস্ট্রেশনটা স্লো তো তার সম্ভাব্য কারণ ধরো যে একটা হচ্ছে যে আমার ডেটাবেসের যে কোয়ারিটা লেখা হচ্ছে সেই কোয়ারিটা যথেষ্ট এফিসিয়েন্ট। এটা তোমরা মানে অল্প ডাটা 100 200 500 1000 ডাটা বোঝা যাবে না, কিন্তু ডাটার সাইজ যখন বড় হয়ে যাবে তখন এটা বোঝা যাবে। এবং ধরো তোমরা যে কলেজ অ্যাডমিশন তোমরা একটা সিস্টেমে চয়েস তাই না, ওদের বইতে মেনটেন করা যায়। ওখানে কি হয় যে 15 লক্ষ স্টুডেন্ট তারা 10টা করে কলেজের চয়েস, ধরো বইটা কি হয় 1300 স্টুডেন্ট তারা বোধহয় 10টা করে ডিপার্টমেন্টের চয়েস তাই না। তারপরে তার রেজাল্ট অনুযায়ী তাকে ডিপার্টমেন্ট অ্যাসাইন করা। এখানে কিছু আমাদের এখানে যে ট্রাইবাল কোটা আছে নৃগোষ্ঠী ভিন্ন নৃগোষ্ঠীর জন্য, আবার তোমার এর জন্য তোমার কলেজের পিছনে কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে। যেমন ধরো যে একজন সে বিকাল নেশার স্টুডেন্ট, সে বিকাল নেশার কলেজে হ্যাঁ তার নাম্বার কম থাকলেও সে করতে পারে, বা আর্মিদের জন্য কোটা আছে বিভিন্ন কোটা আছে, এগুলো মেনটেন করে এই যে তোমার 15 লক্ষ স্টুডেন্টের 10টা করে 1.5 কোটি চয়েস এবং ধরো তোমার 10টা সিট আছে, চয়েস এবং মার্ক অনুযায়ী 10টা সিটে অ্যাসাইন করা এবং আরও এক্সেপশনাল রুলগুলোকে হ্যান্ডেল করে এটা একটা হিউজ কাজ তাই না। এই কাজটা এক সময় যে আমাদের বিআরএস ডেভেলপ করছে আইএসএল থেকে একটা নোভাটিক ওনারা করছিল এই কোয়ারিটা একটা ধরো বলে স্টোর প্রসিডিউর মাল্টিপল কোয়ারির উপরে কাজ করে। এটা রান করতে সময় লাগতো 15 ঘন্টা। ধরো রাতের বেলা রাতে সকালবেলা দেখতো যে রেজাল্ট দিয়ে আবার পরদিন কাজ টাজ করে পরদিন রাতে আবার রান করতো, সকালে উঠে দেখে কোয়েরিটা রান করতে 15 ঘন্টা লাগবে। হ্যাঁ কোয়েরির কোডটা রান করতে 15 ঘন্টা লাগবে, কারণ এই যে তোমার 1.5 কোটি চয়েস 10 লাখ ইয়ে তাই না রেজিস্ট্রেশন এফিশিয়েন্টলি করা। যখন এই প্রবলেম হওয়ার পর আমাদের ডিপার্টমেন্টে একটা টিমকে ডাকা হলো, তখন এই যে সুবর্ণ আমাদের পোস্টার আরেকজন যে টিচার আছে আমাদের মোস্তফা স্যার টিফার ওনারা গিয়ে এটাকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে নিয়ে আসে, মানে এফিসিয়েন্সি বাড়ায়। এবং এখানে বিষয়টা যদি তোমার 500 ডাটা থাকতো তাহলে কিন্তু পার্থক্য ছিল, ওইটাতে ধরো লাগতো তোমার 10 সেকেন্ড, এখানে আমরা 8 সেকেন্ড। যেটা যখন অনেক বেড়ে গেছে তখন তোমার এই যে অর্ডার অ্যালগরিদমিক অর্ডার এগুলো সামান্য ডিফারেন্সের কারণে হিউজ ভ্যালু হচ্ছে তাই না। তোমার মনে করো ধরো যেগুলো ধরো এন স্কোয়ার আর এন লগ এন, এন এর ভ্যালু ছোট হলে একটু রাজস্ব তাই না, এন এর ভ্যালু যদি 1.5 কোটি হয় দেন রাজস্ব তাই। সো এখন এরকম তো বিষয়টা হচ্ছে যে তাহলে আমার ফাস্ট এন্ড এফিশিয়েন্ট হচ্ছে এবং আধা ঘন্টা থেকে ইভেন্চুয়ালি আলটিমেটলি এটা হচ্ছে 3 সেকেন্ডসে আসছে নানাভাবে অপটিমাইজ। আরেকটা যেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে স্কেলেবল, যে আমার আসলে আমার এই সার্চটা মানে যত বাড়বে স্কেলেবল। এখন এই স্কেলেবল করা বা ফাস্ট করা এটা শুধুমাত্র বেটার কোয়ারি লিখেই সম্ভব না। যেমন মনে করো যে একজন ভালো গান গায়, সেখানেও তার গলাটা সুন্দর, সে অনেক রেওয়াজ করে, কিন্তু তার মাইক যদি খারাপ হয় বা তার সে যেই জায়গায় গান গাইছে সেখানকার সাউন্ড সিস্টেম বা অ্যাকাউস্টিক যদি খারাপ হয় হ্যাঁ তো এটা যদি খারাপ হয় তাহলে তার গলার যে স্ট্রেস এটা ঠিক মতো কাজ করবে তাই না। তো একইভাবে আমার এই ডেটা অর্গানাইজেশনটা যদি ভালো না হয় তাহলেও আমি এফিশিয়েন্ট কোয়ারি কিনতে অনেক সময় সেটা ভালো। এছাড়া আমার ডেটাবেসের কাছে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে ডেটাবেসের ডেটার ইন্টিগ্রিটিটা প্রিজার্ভ করবে, সিকিউরিটি প্রিজার্ভ করবে, ওগুলো আমরা পরে দেখব। বাট আপাতত আমরা প্রথম অংশে আমাদের এই কোর্সের প্রথম অংশে আমরা ভালো অর্গানাইজেশন, ভালো সার্চ ডেটার অর্গানাইজেশন বলতে কি কোন ডাটা স্ট্রাকচার আমরা ডাটা রাখতেছি এইটা অর্গানাইজেশন বলতে আমরা যেগুলো হচ্ছে ডাটাবেস ডিজাইন
ডিজাইনটা করা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, একটা কনসেপ্ট আছে সেইটা ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে ডেটাবেস ডিজাইন করেছে। এবং এই ধরনের ডিজাইনের বিষয় আমি যে ডেটাবেসটা ডিজাইন করবো সেটার মধ্যে আমার একটা ইউজার রিকোয়ারমেন্ট আছে, না ইউজার রিকোয়ারমেন্ট থেকে আমি ডেটাবেস ডিজাইন, এবং এই জায়গাটা কিন্তু ক্রিয়েটিভ, এবং এইখানে আসলে হিউম্যানকে রিপ্লেস করে একটা এআই এজেন্ট আসবে, এটা কতটা সহজ হবে। কীভাবে একটা ইউজার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয় এটা তোমরা নেক্সট ইয়ারে থার্ড ইয়ারে একটা কোর্স আছে ইনফরমেশন সিস্টেম ডিজাইন, সেইখানে গিয়ে তোমরা শিখবে। হ্যাঁ, এই মুহূর্তে তোমাদেরকে তোমরা ধরো তোমাদের একটা সেশনাল একটা প্রজেক্ট করতে হবে, ক্লাস থাকবে ডেটাবেস প্রজেক্ট, সেইখানে তোমাদের ডেটাবেস ডিজাইন করতে হবে মোটামুটি একটা সিস্টেমে। বাট এগুলো আমরা মানে মনে করি যে তুমি একটা এক্সিস্টিং সিস্টেমকে দেখেই করতে পারো, ধরো তুমি বিআইএসএ রেজাল্ট প্রসেসিং সিস্টেম এরকম একটা সিস্টেমে ডিজাইন, ঠিক আছে। এইটা এখানে তোমার রিকোয়ারমেন্টটা লো, আর অনেক ক্ষেত্রে মানে একটা নতুন যে এই সিস্টেমটা নাই, তুমি চোখে দেখতেছো না, ইউজার একটা কিছু কথা বললো যেখান থেকে জিনিসটা বুঝে যাচ্ছে বেইক একটা রিকোয়ারমেন্ট, সেইখান থেকে জিনিসটা ডিজাইন করা, এই জায়গাটা হচ্ছে চ্যালেঞ্জিং। সেটা তোমরা আগে ইনফরমেশন সিস্টেম ডিজাইন শিখলে পুরো জিনিসটা করতে। আমরা নেক্সট ক্লাসে ডেটাবেস ডিজাইন করে শুরু করবো। আমি ওদের একটা হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কটা তোমরা করবা পরশু ক্লাসের আগে, তাহলে আমাদের সুবিধা হবে। মনে করো আমাদের এই রেজাল্ট কম্পিউট করা, হ্যাঁ, এইটা এইরকম একটা সিস্টেম আমরা চিন্তা করছি, যেখানে আমাদের কী কী ডেটা, এটা মানে কী কী ফিল্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। মার্কস, স্টুডেন্ট মার্কস, স্টুডেন্ট আইডি, মার্ক নাম্বার আছে, ক্লাস টেস্টের মার্ক আছে, ট্রান্সফারের মার্ক আছে, তাই না? স্টুডেন্ট ইনফরমেশন রাখতে হবে, একজনের স্টুডেন্ট ইনফরমেশন রাখতে হবে, স্টুডেন্ট আইডি এগুলো ম্যানেজ করতে হবে। তারপর ক্রেডিট আওয়ার স্টুডেন্টের সেকশন ব্যাচ, আর ব্যাচ স্যার মানে ব্যাচ কেন রাখবে? একটা স্টুডেন্টের মানে রেজাল্ট কমপ্লিট করার জন্য তার ব্যাচ লাগবে, এতটুকু দিতে হয় স্যার, আর কিছু লাগবে না, আর কিছু তো কোনো লাগবে না। ধরো আমরা এইটা এরকম কিছু ফিল্ড আছে, তাই না? এখন এই ফিল্ডগুলোকে কি আমি মানে ধরো তুমি এক্সেলের টেবিল তৈরি করছো, তুমি কি এক্সেলে একটা টেবিলে রাখবা নাকি মাল্টিপল টেবিল? হ্যাঁ, মানে কীভাবে করলে ধরো এক্সেলে তো তুমি কমপ্লিট করতে পারো, তাই না? কীভাবে করলে তোমার জন্য করাটা সুবিধা, ঠিক আছে? এটা তোমরা চিন্তা করবা এবং কীভাবে কিছু টেবিল তৈরি করবে, খাতায় করলেই হবে। লাইক এখান থেকে তুমি সেই এক্সেলে তুমি যোগ বিয়োগ গুণ করে টাকাগুলো কীভাবে স্টোর করলে আপনি তাড়াতাড়ি করে আপনি আউটপুট নিয়ে আসতে পারবো বা ম্যানেজ করতে পারবো, বেটার কম্পিউটেশন হবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটা মেথডিক্যালি কীভাবে করে সেটা শিখবো। আগে আমরা চাচ্ছি যে তোমরা ইনটিউটিভলি জিনিসটা করো, হ্যাঁ। ধরো তুমি এখন কোনো থিওরি পড় নাই, তোমার নিজের ইনটিউশন দিয়ে তুমি কীভাবে জিনিসটা করবা, ধরো এক্সেলে যদি তুমি এটা করতে চাও এটা এক্সেলও করতে পারো, এটা যদি তোমরা ছবি তুলে নিয়ে যেতে পারো তাহলে এটা ব্যবহার করে সবাই করতে পারো।
এটা এটা আমরা নেক্সট, এটা তুমি নিজেই চিন্তা করো, এটাই হোমওয়ার্ক যে কেন একটা টেবিলে কী করলেই ভালো হবে। তুমি এক্সেলে করে দেখো, হ্যাঁ এক্সেলে করে দেখো যে একটা টেবিলে যদি তুমি এক্সেলে করো তাহলে জিনিসটা সুবিধা হচ্ছে নাকি অন্য টেবিলে ভাঙলে সুবিধা হচ্ছে। মানে করে দেখো, মানে হাইপোথেটিক্যালি চিন্তা না করে তুমি এক্সেলে করো, করলে তো তুমি বুঝতে পারবে মানে কি সুবিধা না আসলে। এটা আমরা তো পরে যখন ডিজাইন করবো তখন বোঝা যাবে। আগে তোমরা নিজেরা ট্রাই করো কীভাবে করলে তোমার হিসাবটা করতে সুবিধা হবে। তোমার তো টার্গেট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা কোর্সের গ্রেড বার করা, তাই না? এরকম একটা সফটওয়্যার যেখানে নাম্বারটা বা সব ইনপুট দিব আমাকে ডেটা বের করতে হবে, আর সফটওয়্যারগুলো থেকে যে কাজ করবো দিচ্ছে এই আমার এফিসিয়েন্ট আপাতত দরকার নেই। তুমি চিন্তা করো যে তোমার কম্পিউট করতে সুবিধা হচ্ছে, তোমার কম্পিটিশনের যে এবং এক্সেলে যে তুমি কম্পিউট করতেছো তোমার সুবিধা হচ্ছে, হ্যাঁ তুমি ইজিলি করতে পারছো। চিন্তা করো সুবিধা হয় যেগুলো রগুলো এক জায়গায় রাখলাম, আর যেগুলো একটু অ্যাডভান্স মানে ধরেন ক্রেডিট বা সামথিং ওগুলোকে এক জায়গায় আরেক করা রাখলাম, মানে একটু সেপারেট। এখন করে দেখো কীভাবে এই